টাকা 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 টাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা ছুটে চলেছি একটু বেশি, আরেকটু বেশি টাকা ইনকামের জন্য। ঘুম ভেঙে প্রথম ট্রেন ধরি, রাত জেগে ফাইল তৈরি করি, কেউ আবার নিজের আবেগ, অনুভূতি, আনন্দ, স্বপ্নগুলোকে বন্ধক রেখে ভবিষ্যতের সুরক্ষায় বিনিয়োগ করি। ভালোবাসাকে টাইম দিতে পারি না, সম্পর্কগুলোর উপর ফেলে দিই হিসাবের কালো ছায়া। জীবনের প্রত্যেকটা বাঁকে এসে এটা মনে হয় আরেকটু পেলেই হয়তো জীবনটা পূর্ণতা পাবে। কারণ আমরা এটা মনে করি আমরা যত তাড়াতাড়ি যত বেশি টাকা ইনকাম করব ততই আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। টাকা কম বা বেশি ইনকামের উপর ভবিষ্যতের সুরক্ষা নির্ভর করে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা অর্জন করলে তবেই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আর্থিক স্বাধীনতা বলতে আমরা মোটামুটি যেটা বুঝি, আমরা যে টাকাটা ইনকাম করছি কোনো অ্যাক্টিভ কাজ না করে সারা জীবন যদি সেই টাকাটা বাড়িতে বসে ইনকাম করতে পারি তবে আমি নিজেকে আর্থিকভাবে স্বাধীন বলতে পারি। এখানে একটা কথা বলবো, আমি কিন্তু আর্লি রিটায়ারমেন্টের কথা বলছি না। আমি মনে করি একজন ব্যক্তি মৃত্যুর দিন পর্যন্ত নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করে যেতে পারলে তবেই তার জীবনের সার্থকতা। তবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রয়োজনটা কোথায়? ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমন একটা অবস্থার নির্দেশ করে যেখানে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকা আপনার জন্য কাজ করবে, টাকা আপনার পেছনে ছুটবে। সেই জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া প্রত্যেকের খুব দরকারি। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু রাতারাতি আসে না। এটা পেতে গেলে কোনো একজন মানুষকে অ্যাক্টিভভাবে 10 থেকে 20 বছর কাজ করতে হয়। তবে আমরা কি অ্যাক্টিভভাবে কাজ করি না? আমরা প্রত্যেকেই সততার সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে কাজ করি, কম বেশি টাকাও ইনকাম করি। তবে আর্থিক স্বাধীনতা অর্জন কেন করতে পারি না? কারণ আমাদের সেই কষ্টের ইনকাম করা টাকা ঠিকঠাকভাবে ম্যানেজ করার পদ্ধতির অভাবে আমরা আর্থিকভাবে স্বাধীনতা লাভ করতে পারি না। একটা জিনিস ভেবে দেখেছেন, টাকা ম্যানেজ করার যে পদ্ধতি সেটা আমাদের কোথায় শেখানো হয়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? বাড়িতে আমরা মা বাবার কাছে কিছুটা হলেও শিখি, বন্ধুদের কাছে ভুল শিখি। সেই জন্য আজ আমি 4টে এমন নিয়ম বা পদ্ধতির কথা বলবো, সেটা যদি কেউ ঠিকঠাকভাবে মেনে চলতে পারে তাহলে সে 10 বছরের মধ্যেই আর্থিক স্বাধীনতা অর্জন করবে। যদি খুব খারাপভাবেও মেনে চলে তাহলেও তার আর্থিক স্বাধীনতা পেতে গেলে খুব বেশি হলে 20 বছর সময় লাগবে, কিন্তু আর্থিকভাবে স্বাধীন সে হবেই। এখানে প্রথম যে নিয়মের কথাটা বলবো সেটা হচ্ছে সেভিং মানি এবং ইনভেস্টিং মানি। টাকা সঞ্চয় করা একটা আর্ট, শিল্প, কলা। এটা মানুষকে অভ্যাসের মাধ্যমে রপ্ত করতে হয়। অনেকে আমরা এটা মনে করি আমার ইনকাম কম, এখন আমি সঞ্চয় করে কি করব? ইনকাম বাড়লে তখন ভেবে দেখা যাবে। কিন্তু না, আপনি যে টাকাটাই ইনকাম করেন তার একটা অংশ আপনাকে সঞ্চয় করতে হবে। কম্পাউন্ডিং অফ মানি, এটা এমন একটা জিনিস যেটার উপর ভিত্তি করেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আপনার টাকা সঞ্চয়ের যে ম্যাজিক ফিগার সেখানে পৌঁছাতে গেলে কম্পাউন্ডিং অফ মানি এটার ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটা কাজ তখনই করবে যদি আপনি আপনার 20s টাকা জমানোর অভ্যাস আরম্ভ করেন। আপনার 20 থেকে 29 বছর বয়সের মধ্যে টাকা জমাতে আরম্ভ করলে জানবেন আপনি স্বাধীনতার একটা ধাপ এগিয়ে গেছেন। যদি কেউ না পারেন চিন্তা করবেন না, সেকেন্ড সব থেকে ভালো সময় হচ্ছে আজ, এখন। সেই জন্য আপনারা যে পরিস্থিতি থাকুন না কেন, যে টাকা ইনকাম করেন না কেন, টাকা সঞ্চয়ের যে অভ্যাস সেটা রপ্ত করুন। এইবার টাকা সঞ্চয় তো আপনি করছেন,
এইবার সেই সঞ্চিত টাকা কোথায় বিনিয়োগ করছেন সেটার ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। দেখা যাচ্ছে আমি আমার কষ্টের টাকা বাড়িতে রেখে দিয়েছি বা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছি। সেভিংস অ্যাকাউন্টে আমরা 2.5 থেকে 3% ইন্টারেস্ট পাই। যেখানে আমাদের ইনফ্লেশন যদি 6% হয় তাহলে আমার টাকাটা তো বাড়লো নাই, বরঞ্চ আমার টাকাটা কমে যাচ্ছে। আমরা অনেকে মনে করি ফিক্সড ডিপোজিট খুব সুরক্ষিত একটা জায়গা, যেখানে টাকা রাখলে টাকা সুরক্ষিত থাকে এবং বাড়ে। সেখানেও আমরা 6 থেকে 7% পর্যন্ত ইন্টারেস্ট পাই। যদি আমি 7% ধরেও চলি তাহলে আমার টাকাটা প্রত্যেক বছর 1% করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা করলে চলবে না। আপনার কষ্টের জমানো টাকা ইনফ্লেশনকে বিট করার পরেও মিনিমাম 6 থেকে 7% হারে বৃদ্ধি পেতে হবে। মানে আপনার টোটাল যে টাকাটা আপনি জমাচ্ছেন বা বিনিয়োগ করছেন সেটা যেন প্রত্যেক বছর 12 থেকে 15% হারে বাড়ে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যে ব্যাপারে আমাদের নলেজ নেই, যেটার ব্যাপারে আমরা জানি না, কারো কথা শুনে বা সোশ্যাল মিডিয়া দেখে সেখানে টাকা ইনভেস্ট করতে যাবেন না। এখানে সমস্যাটা কি হয়, সোশ্যাল মিডিয়া দেখে বিশেষ করে যারা টাকা বিনিয়োগ করেন, এক একটা সময় এক একটা ফেজ চলে। কখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে প্রত্যেক বছর টাকা 20%, 25% করে বাড়ছে। কখনো শুনবেন গোল্ড ইটিএফে টাকা লাগালে প্রত্যেক বছর আপনার টাকা 12 থেকে 15% হিসাবে বাড়ছে। কখনো বা ক্রিপ্টোকারেন্সিতে টাকা ইনভেস্ট করলে প্রত্যেক বছর আপনার টাকা ডাবল হয়ে যাচ্ছে। কিন্তু এগুলোর একটা ফেজ চলে। যদি আপনি নলেজ ছাড়া টাকা ইনভেস্ট করতে চান তখন আপনি কি করেন, একটা টেস্টিংয়ের জন্য অল্প একটা টাকা নিয়ে, সাপোজ আপনি 10,000 টাকা নিয়ে বিনিয়োগ করলেন। 1 মাস পরে দেখলেন আপনার ওই 10,000 টাকাটা বেড়ে হয়ে গেল 12,000 টাকা। আপনি দেখলেন 20% রিটার্ন পেয়েছি, ঠিক আছে, আরও কিছু টাকা ভয়ে ভয়ে ইনভেস্ট করলেন। 3 মাস 4 মাস পরে দেখলেন সে টাকাটাও আপনার 20-25% রিটার্ন দিচ্ছে। আপনি তখন দেখলেন বাহ, দারুণ ব্যাপার, খুব ভালো কথা। আপনি ব্যাক ক্যালকুলেশন করে দেখছেন আমার তো পিপিএফে টাকা জমা করি, আমি সেখানে 8% পাই, সুকন্যা সমৃদ্ধিতে টাকা জমা করি, এফডিতে টাকা রেখে দিয়েছি, খুব ভুল কাজ করছি। সমস্ত টাকা আস্তে আস্তে নিয়ে এসে এখানে আপনি বিনিয়োগ করে দেন। এইবার সেই ফেজটা যখন নষ্ট হয়ে যায়, আপনার সমস্ত টাকা বিনিয়োগ করা হয়ে গেছে, ধরা যাক আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এইবার টপ ফেজ থেকে যখন 20%, 25%, 30% কারেকশন হয় মার্কেট, তখন আপনার 10 লাখ টাকাটা 8 লাখ, 8.5 লাখ, 7 লাখ টাকা হয়ে গেলে আপনি কিন্তু প্যানিকে পড়ে পুরোটাই বিক্রি করে দেন এবং আপনি নিজের ভাগ্যের দোষ দেন। সেই জন্য যে ব্যাপারে নলেজ নেই সেখানে কারো কথা শুনে বা সোশ্যাল মিডিয়া দেখে কখনোই নিজের কষ্টের টাকা বিনিয়োগ করতে যাবেন না। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্র্যাক ইওর ইনকাম। ইনকাম আমরা প্রত্যেকেই করি, ইনকাম করলে খরচা তো আছেই, কিন্তু সেই খরচা দেখা যাচ্ছে কাউকে যখন আমি জিজ্ঞেস করছি আপনার ইনকাম কত, এক কথায় সে বলে দিচ্ছে আমি এত টাকা ইনকাম করি। যখন বলছি আপনার মান্থলি খরচা কত, তখন কিন্তু আর সে বলতে পারছে না, বলছে মাস গেলে আর কিছুই আমার হাতে থাকে রাখা না, সব খরচা হয়ে যায়। এটা করলে চলবে না। একটা নোটবুক নিন, সেখানে লিখুন, প্রত্যেক দিন লিখুন। ছোটোখাটো খরচাগুলো লেখার দরকার নাই, বড় বড় যে খরচাগুলো আছে সেইগুলো মোটামুটি লিখুন। লিখে মাসের শেষে বসুন, ওটাকে নিয়ে বসে আপনার যে টোটাল খরচা সেটাকে দুটো ভাগে ভাগ করুন। একটা হবে আপনার নিড আর একটা হবে ওয়ান্ট। নিডের মধ্যে পড়বে আপনার ঘর ভাড়া হতে পারে, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, মাস কাবারি বাজার, এইগুলো আপনার নিডের মধ্যে আসবে। ওয়ান্টের মধ্যে আসবে আপনি কোথাও বাইরে খেতে গেলেন, ভালো জামা প্যান্ট কিনলেন, বন্ধুদের সাথে কোনো কোয়ালিটি টাইম কাটালেন, এইগুলো আপনার ওয়ান্টের মধ্যে আসবে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার ওয়ান্টে কিন্তু আপনার টোটাল যে টাকাটা ইনকাম করছেন তার 30%-এর বেশি যেন কখনোই খরচা না হয়।
এই হিসাবটা যখন আপনি করবেন 2 মাস 3 মাস করলে আপনি নিজেই নিজের ভুলটা বুঝতে পারবেন এবং আপনি যে টাকা সঞ্চয় করছিলেন আগে তার থেকে অনেক বেশি টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। 3 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শো আপ। আমরা অনেক সময় দেখানোর জন্য খরচা করি। সেটা কীরকম? দেখা যাচ্ছে আমার কোনো একজন আত্মীয় ভালো একটা গাড়ি কিনেছে, আমি তার দেখা দেখিও একটা গাড়ি নিয়ে নিলাম। আমার কোনো একজন বন্ধু ভালো একটা ফোন কিনেছে, ফোন আছে আমার, দরকার নেই, তাও আরেকটা ফোন নিয়ে নিলাম। এইবার সমস্যাটা কোথায় হয় জানেন? এইগুলো করার জন্য আমরা যখন লোন নিই, এগুলোর জন্য সাধারণত আমরা পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড থেকে লোন, ইএমআই থেকে লোন নিয়ে জিনিসগুলো করে থাকি। এইবার এই লোন নিয়ে জিনিসগুলো করার পরে আমরা কিন্তু লক্ষ্য করি না লোনের ইন্টারেস্ট কত। এগুলো সাধারণত দেখা হয় 18 থেকে 40-45% পর্যন্ত ইএমআইয়ে আমরা লোনগুলো করে থাকি। এই লোনের টাকা ঠিকঠাক সময় শোধ করতে না পারায় আমরা আবার আত্মীয় পরিজনের কাছে টাকা নিই, বন্ধুদের কাছে ধার করি, আমরা একটা লুপের মধ্যে পড়ে যাই। তখন আমরা আমাদের কষ্টের টাকা সঞ্চয় তো করতে পারিই না, লোনের সুদ দিতে দিতেই আমাদের টাকা শেষ হয়ে যায়। সেই জন্য কাউকে দেখানোর জন্য কখনোই লোন নিয়ে খরচা করবেন না। আমরা অনেকে মনে করি আমার নিজের একটা বাড়ি হবে, স্বপ্নের বাড়ি, তার জন্য কত বছরের জন্য লোন নিই জানেন? 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের টেনিওরে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করি এবং সেখান থেকে যদি আমার কোনো অ্যাক্টিভ ইনকাম হয় তাহলে সেটা আমার কাছে অ্যাসেট, আর না হলে কিন্তু ওটা আমার কাছে লাইবিলিটি। সেই জন্য আপনাকে ক্যালকুলেশন করতে হবে, আমি যে বাড়িটা লোন করে নিলাম সেখান থেকে কি আমার কোনো ইনকাম হচ্ছে, রেন্ট পাচ্ছি? তা যদি না হয় তাহলে আপনার বাড়ির একটা মেনটেনেন্স খরচা আছে, ইলেকট্রিক বিল আছে, আনুষঙ্গিক কিছু খরচা আছে, তাহলে কিন্তু সেটা আপনার কাছে লাইবিলিটি, বোঝা হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটা ভাড়ায় খাটাচ্ছি, তাহলে সেটা আমার কাছে কিন্তু অ্যাসেট, কিন্তু সেটা যদি না হয় তবে ওটা আমার কাছে লাইবিলিটি। সেই জন্য লোন করে আপনার অ্যাসেট করলে তাও মানা যায়, লোন করে লাইবিলিটি বাড়াবেন না। চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে ইনক্রিজ ইওর ইনকাম। আপনি যে টাকাটা আজ ইনকাম করছেন প্রত্যেক বছর সেই টাকাটাকে আপনাকে বাড়াতে হবে। ইনকাম, খরচা বাড়বে, ইনকামও বাড়াতে হবে। এখানে আমি যে কথাটা বলবো, আমরা অনেকে এমন কিছু জায়গায় কাজ করি যেখানে যদি আপনি মনোযোগ সহকারে আপনার পুরো ডেডিকেশনের সঙ্গে কাজ করেন তাহলে আপনার সেখানেই আপনার ইনকাম বাড়ার স্কোপ থাকে। এরকম যারা কাজ করেন তাদেরকে বলবো অন্য বাইরে কোথাও মনোযোগ দেবেন না, আপনি যে কাজটায় আছেন সেই কাজটায় মনোযোগ সহকারে করুন, সেখানেই বেশি টাইম কাটান, সেখানেই আপনি এফোর্ট বেশি দেন, আপনার প্রত্যেক বছর ইনকাম বাড়বে। এমন কিছু জায়গায় আমরা কাজ করি যেখানে আমাদের ইনকাম তো বাড়েই না, বছরের শেষে সামান্য বাড়ে, ওটাকে বাড়া বলে না। এরকম যারা কাজ করেন তাদেরকে বলবো আপনারা কাজের পরেও সাইড ইনকামের ওপর জোর দিন। সেটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে, আপনি কোন বিষয়ে পারদর্শী, কোনটা আপনার পক্ষে করা সম্ভব, কিন্তু সাইডে একটা ইনকাম আপনাকে করে ইনকামটা যে করেই হোক প্রত্যেক বছর বাড়াতে হবে। সর্বোপরি যেটা বলবো, আপনারা এই টাকা সঞ্চয় করার জন্য আপনার যে আনন্দ ফুর্তি সেগুলোকে কিন্তু করবেন। সেগুলো অনেক সময় দেখা যায় আমি হয়তো প্রত্যেক বছর বাড়ির ফ্যামিলিকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছি, উইকেন্ডে বা মান্থ এন্ডে কোথাও একজন বন্ধুদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাই। আপনি এই টাকা জমানোর জন্য সেইগুলোর ওপর কোনোভাবে যেন কম্প্রোমাইজ করবেন না, আনন্দ ফুর্তি করবেন। এক বছর টাকা ইনকাম কম হলেও পরের বছর তারপরের বছর ঠিক ম্যানেজ হয়ে যাবে, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর ফেরত আসবে না। সেই জন্য এগুলোর ওপর যেন কোনো খামতি বা ঘাটতি না থাকে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের মতো পরিশ্রমী বন্ধুদের এটিকে ফরওয়ার্ড করে দেখার জন্য সুযোগ করে দেবেন।